স্বাধীনতার 53 বছরে দেশে 12 বার নির্বাচন হয়েছে, যার মধ্যে দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলো সবচেয়ে বিতর্কিত। দেশে প্রচলিত ধারার যে নির্বাচন তাতে যেমন সুবিধা আছে, আবার বেশ কিছু অসুবিধাও দেখা যাচ্ছে, যার কারণে পিআর সহ নানা পদ্ধতির নির্বাচন নিয়ে আলোচনা আসে বারংবার। প্রচলিত ধারার নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছি নাজমুস সাকিব। যে 12টি নির্বাচন হয়েছে সেগুলো প্রচলিত পদ্ধতিতেই হয়েছে। আমরা একটু আলোচনা করতে চাই যে বিগত সময়ে যে 5টি নির্বাচন হয়েছে প্রচলিত ধারায় সেগুলো আসলে কেমন ছিল। আমরা 2001 থেকে আসলে আলোচনা করতে চাই যে 1 অক্টোবর 2001 সালে যেই অষ্টম নির্বাচন বা অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তৃতীয় জাতীয় নির্বাচন কিন্তু হয়েছিল এবং এছাড়াও নির্বাচনের যে ফলাফল সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে বিএনপি আসলে তারা ভোটের মাধ্যমে পাশ করেছিল, যদিও সেটা আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছিল। বিএনপি 193 আসনে কিন্তু জিতেছিল তখন, এবং আওয়ামী লীগ 62টি আসন পেয়েছিল এবং জাতীয় পার্টি তারা কিন্তু তৃতীয় অবস্থানে থেকে 14টি আসন তারা লাভ করে। পরবর্তী স্লাইডে আমরা যেতে চাই যে পরবর্তীতে 2008 সালের 29শে ডিসেম্বর কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচন হয়, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবশেষ নির্বাচন কিন্তু এই 2008-এর নির্বাচন। এবং 8 সালের নির্বাচনে সবচেয়ে বেশি কিন্তু ভোট দেখা যায় যে 86.29% ভোট পড়েছিল, যেখানে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন এবং বিএনপি পায় 30টি আসন। এছাড়াও আমরা পরের যেই নির্বাচন অর্থাৎ 2014-র নির্বাচন, যেটা নিয়ে আসলে বিতর্ক আছে, সেই নির্বাচনে বিএনপি এবং জামাত কিন্তু নির্বাচনটি বয়কট করেছিল 5ই জানুয়ারির যে 10ম নির্বাচন, এবং সেখানে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়েছিল। অর্থাৎ এইসব আসনগুলোতে কোনো ধরনের আসলে প্রার্থী ছিল না, শুধুমাত্র একজন ছাড়া। এবং 146 আসনে তখন কিন্তু ভোট গ্রহণ করতে দেখা যায়, যেখানে শুধুমাত্র আওয়ামী লীগই 232টি আসন নিয়ে তারা সংসদে যায় এবং জাতীয় পার্টি তারা বিরোধী দল হিসেবে 33টি আসনে জয়লাভ করে বলে দেখা যায়। এবং পরে যখন 2018 সালে আরেকবার নির্বাচন হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন 30শে ডিসেম্বরে, সেখানে কিন্তু প্রায় সকল রাজনৈতিক দলই কিন্তু অংশগ্রহণ করে এবং বিএনপিকে আমরা দেখেছি যে সেখানে কিন্তু অংশ নিয়েছিল, যেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জোট সঙ্গীদের দেখা যায় যে 288টি আসন, এবং বিএনপি এবং ঐক্যফ্রন্ট যেটা হয়েছিল সেই এই দুই জায়গায় কিন্তু আসলে দেখা যায় যে 7টি আসন কিন্তু তারা জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেখানে আওয়ামী লীগ কিন্তু বেশি ছিল। এবং 7 জানুয়ারি অর্থাৎ 2024-এর যে নির্বাচন, গত বছর দ্বাদশ সংসদ নির্বাচন, সেখানে জাতীয় পার্টি ছাড়া প্রায় সব দল কিন্তু নির্বাচন বয়কট করে এবং 241 আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এবং আওয়ামী লীগ যেখানে 222টি আসন লাভ করে, জাতীয় পার্টি 11টি আসন, এবং অন্যান্য যেই দল আছে সেখানে কিন্তু 65 আসনে জয়লাভ করতে 65 আসন কিন্তু জয়লাভ করেছে। আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। দেখছেন ভোটের ট্রেন। আমাদের এই বিষয়ে আলোচনার জন্য আজ যুক্ত স্টুডিওতে হবেন কিছুক্ষণ পরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, এবং সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা আজকে আলোচনা করছি যে ভোটের অর্থাৎ প্রচলিত যেই ধারার ভোট আমরা 12 বার কিন্তু দেখেছি, এবং সামনের যে নির্বাচন সেই নির্বাচনে হয়তো 13 বার হবে। সেই প্রচলিত ভোট নিয়ে আসলে বেশ কিছু দল আসলে আপত্তি করছে সাম্প্রতিককালে, কিন্তু এই যে আমরা দেখছি যে প্রচলিত ধারার ভোটে কিন্তু আমরা দেখেছি যে 2014 সালের নির্বাচনে যদি বলি, সেখানে প্রায় 150-র অধিক কিন্তু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগ। তো এই যে প্রচলিত ধারা, সেই ধারা নিয়ে আসলে নানা তো প্রশ্ন আছে, তাহলে বিএনপি আসলে সেই প্রচলিত ধারা থেকে কেন বেরোতে চাচ্ছে না? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও আমার এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা। এখন আপনি যে কথাটা বলছেন, এই কথাটা আপনি অনুষ্ঠানটার নাম দিয়েছেন ভোটের ট্রেন, আর বিজ্ঞাপনটা দেখাচ্ছেন RFL এর ওয়াটার পাম্প। তো দুটোর সঙ্গে তো মিলল না। আবার আপনি যদি দেখেন
যে এই পৃথিবীতে কিছু প্রাকৃতিক নিয়ম আছে। গরম পানিতে আপনি নরম ডিম দিলে পরে নরম ডিমটা শক্ত হয়, সিদ্ধ হয়। আবার শক্ত আলু যদি দেন ওই গরম পানিতে, সেটা কিন্তু নরম হয়ে যায়, ভর্তা করা যায় যেটাকে পরে। সুতরাং সব কিছু ট্রেডিশনাল পদ্ধতিতে ধরে একটিমাত্র উদাহরণকে মানে কি বলে একটিমাত্র উদাহরণে উপসংহার টানা যাবে না। প্রচলিত ধারা বলতে আওয়ামী লীগ যেগুলো করেছে এগুলো তো প্রচলিত ধারা না। প্রচলিত ধারা বলতে আপনি নির্বাচনে যেখানে মানুষ বেশি অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে, সেগুলোকে ধরতে পারেন। জাতিসংঘের মানবাধিকার সনদ যেটা, সেখানে নির্বাচনের যে সংজ্ঞাটা দেয়া হয়েছে, সেই সংজ্ঞাটা হচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ এবং ফলাফল, এটাকে নির্বাচন বলা যাবে না। নির্বাচন সেটাই সঠিক অর্থে যেখানে সবাই অংশগ্রহণ করে উৎসাহ নিয়ে এবং ফলাফল গণনার পরে সত্যিকার অর্থে কোনো ভ্রান্তি সেখানে থাকে না। এটা হচ্ছে নির্বাচন জাতিসংঘের মানবাধিকার সনদ অনুযায়ী। তো সেই নির্বাচন কি 14তে হয়েছে? সেই নির্বাচন কি 18তে হয়েছে? কিংবা 2024-এ হয়েছে? 2014-তে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দেওয়ার সুযোগ পায়নি। 18তেও তাই হয়েছে, আগের রাতে ভোট হয়েছে। আর 24-এ যা হয়েছে সে প্রসঙ্গে আমি গেলাম না। সুতরাং ওগুলোকে প্রচলিত ধারার মধ্যে আনা যাবে না। প্রচলিত ধারার কথা আপনি যদি বলেন 1979, 1991, 1996 জুন মাস, তারপরে অন্যান্য যেগুলো এর পরবর্তী যে নির্বাচন 2008 পর্যন্ত, সেটাকে একটা ফ্রেমের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। বাকিগুলো হচ্ছে ব্যতিক্রম এবং খারাপ উদাহরণের নজির। সেইগুলোকে প্রচলিত ধারার মধ্যে নিয়ে আসা বোধহয় ঠিক হবে না। কিন্তু আরেকটা জিনিস হলো, যাদের জন্য ভোট, যারা সিদ্ধান্তটা দিবেন, যাদের কাছে সংবিধান অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা দায়বদ্ধ, বাংলাদেশের সংবিধানে যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র জনগণ, তাদের কাছে তো সম্ভাব্য প্রার্থীরা দায়বদ্ধ। প্রার্থীকে সেইটাই যদি না জানে ভোটার, তাহলে সে ভোট দিবে কাকে? একটা বিষয় এখানে আসলে আলাল ভাই, একটা বিষয় আসলে বারবার উঠে আসছে যে প্রচলিত ধারার তো নির্বাচন আসলে 12 বার দেখা হলো। সেক্ষেত্রে অন্যান্য দলগুলো যেটা বলছে যে নতুন একটি পদ্ধতি যদি আসে, সেক্ষেত্রে সব দলের একটা অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চাটা হবে। কি মনে করেন? মনে করি এটা একদম অযৌক্তিক না, কিন্তু সেটার জন্য যে হজম শক্তিটার প্রয়োজন, সেটা তো আপনাকে আগে দিতে হবে। একটা নির্বাচিত সরকারের কাছ থেকে যদি এই জুলাই সনদের ভিত্তিতে যদি সকল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা অঙ্গীকারনামায় সই করা হয় যে হ্যাঁ, নতুন পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা দায়বদ্ধ থাকলাম, যেই দেশ পরিচালনায় আসুক বা যে জোট বা দল, তারা ভবিষ্যতে এটা পরীক্ষামূলকভাবে শুরু করবে। মানুষের বোঝা যখন, মানুষের এটা সম্পর্কে যখন ধারণা পরিচ্ছন্ন হবে, তখন এই ভোটটার মধ্যে তারা যাবে। এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু এখন এই মুহূর্তে আপনি এক্সপেরিমেন্টাল করতে গেলে তো চলবে না। কারণ এই সরকার তো অনেক ক্ষেত্রেই সফলতার পরিচয় দিতে পারছে না। আইন শৃঙ্খলা বলেন, অর্থনীতি বলেন, প্রশাসনের যে সমন্বয়, সে সমন্বয়হীনতার মধ্যে বারবার করে যাচ্ছে। সুতরাং এখানে নির্বাচিত প্রতিনিধি ছাড়া দায়বদ্ধ করার আর কোনো নতুন জায়গা তো তারা আবিষ্কার করতে পারেনি। সুতরাং ওই নির্বাচনের পরে এই ধরনের পরীক্ষামূলক পদ্ধতি আসতে পারে, সেই মর্মে একটা অঙ্গীকার থাকতে পারে। এ পর্যন্ত যাওয়া যায়, এটা আমি অস্বীকার করব না। একটা বিষয় আসলে সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আসলে সেই পদ্ধতিতে যাওয়া যেতে পারে, তবে একটা বিষয় আসলে বরাবরই বলা হচ্ছিল বিএনপির তরফ থেকে যে পিআর পদ্ধতিটা আসলে মানুষ বোঝে না। সেটা কি আসলে বোঝে না? সেটা যদি উত্তম পন্থা হয়, তাহলে সেটা কি বোঝানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর না? হ্যাঁ, রাজনৈতিক দলগুলো, কিন্তু অন্তর্বর্তী সরকারটা তো একটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এটা তত্ত্বাবধায়ক সরকারও না, আর নির্বাচিত সরকারও না। এটা ইন্টারিয়াম গভর্নমেন্টের মধ্যে যে সমন্বয়হীনতা, সে সমন্বয়হীনতার দায় কতকাল মানুষ ভোগ করবে?
মানুষ তো কারো কাছে জবাব চাইতে পারছে না। এরা তো অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের তো সব কিছু করার এখতিয়ারও নাই যদি রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাকে সমর্থন না করে। এখন সে সমর্থনটা যেহেতু আছে, কিন্তু তারা বড় সেক্টরগুলোতে ব্যর্থ হচ্ছে, ফেল করছে তারা। আইন শৃঙ্খলা, যেগুলো আমি বললাম আর কি, অর্থনীতি, তারপরে বৈদেশিক কূটনীতির ক্ষেত্রেও অনেক জায়গায় দেখা যায় এমনটা হচ্ছে, গোলমাল হয়ে যাচ্ছে। সেখানে যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের কাছে দেয়া যায়, সেই নির্বাচিত সরকারের সম্ভাব্য যারা আছে তারা সহ সকল স্টেক হোল্ডারদের কাছে একটা অঙ্গীকার নিয়ে রাখা যে হ্যাঁ, আমরা ওই আনুপাতিক পদ্ধতির নির্বাচনটা নিয়ে আমরা ভবিষ্যতে এটাকে পর্যায়ক্রমে চালু করার চেষ্টা করি, পর্যায়ক্রমে চালু করার জন্য অঙ্গীকার করছি। এভাবে হতে পারে, কিন্তু এই মুহূর্তে এটা প্রযোজ্য না, যেখানে বাংলাদেশের মানুষ ইভিএম কি সেইটা বুঝতে অনেকে অক্ষম বলে ইভিএম পদ্ধতিটা বাতিল করা হলো। সেখানে তার চেয়েও কঠিন আর একটা জিনিস এই মুহূর্তে কি জুড়ে দেওয়া যৌক্তিক? আলাল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। রিয়াজ, আপনাকে স্বাগত। আমরা মূলত আলোচনা করছি যে প্রচলিত যে ভোট পদ্ধতি সেটা নিয়ে, আসলে সেখানে আসলে সুবিধা কি অসুবিধা কি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা তো আসলে প্রচলিত ভোটের বিরোধিতা এক প্রকার করছেন, আপনারা পিআর পদ্ধতি চাচ্ছেন, কিন্তু একটা বিষয় কি দেখা যাচ্ছে না যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচনটা হয় তাহলে আসলেই ভোটার কাকে ভোটটা দিচ্ছে, প্রার্থী কে আসছে আগামী নির্বাচনের পর, কে জিতছে সেটা জানা যাচ্ছে না। তাহলে সেটা আসলে কিভাবে ভালো হলো, কি মনে হয়? আচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন, আলাল ভাই আছেন। দেখুন, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে লোয়ার হাউসের ব্যাপারে আমাদের পিআর প্রপোজিশন ছিল না, আমাদের আপার হাউসের ব্যাপারে পিআর প্রপোজিশন ছিল। এবং দেখেন, এনসিপি খুবই ডিফারেন্ট একটা প্রপোজিশন এখানে নিয়ে এসেছিল, which is completely different than other political parties. এনসিপি যেটা বলেছিল যে আপনার আপার হাউসে, দ্যাট মিন্স আপনার লোয়ার হাউসের যে ভোটার প্রপোর্শনেট, ওই প্রপোর্শনেটে আপনার পার্টি আপার হাউসে হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ দিবে। কিন্তু আমরাই একমাত্র পার্টি যে পার্টিটা ডিফারেন্টলি আমরা বলেছি যে যেই মানে পার্টির পক্ষ থেকে যেই রিপ্রেজেন্টেটিভ আপনি আপার হাউসে নমিনেট করবেন, দিবেন, সেটাকেও আগে প্রকাশ করতে হবে। আপনার পিআরের যে জটিলতাটা, যেমনটা আলাল ভাইরা বলার চেষ্টা করেছেন, বিএনপি বলার চেষ্টা করেছে, আদার পলিটিক্যাল পার্টির, আমি আলাল ভাইয়ের শেষের অংশ, বক্তব্যের শেষের অংশটা আমরা শুনছিলাম, এই প্রবলেমটা কখন গভীর হয়। আপনি যেমন যেটা আলাল ভাই বলেছেন যে আপনি যেটা প্রশ্নটা করেছেন যে আপনি কাকে ভোট দিচ্ছেন, ইউ আর নট নোয়িং। তো আমরা যখন আপার হাউসে, আমি আমার পার্টি পজিশনটা কিন্তু বলছি, আদারদেরটা আসলে আমি সমালোচনা করতে চাই না। আমার পার্টি পজিশনে আমরা এই জিনিসটা বলেছি যে আপনাকে কে রিপ্রেজেন্ট করছে, আপনার পার্টিকে কে রিপ্রেজেন্ট করছে, সেটা যখন মানুষ জানবে, এটা কিন্তু ভোটে ইফেক্ট ফেলবে। মানে ব্যাপারটা এরকম না যে আউট অফ নো ওয়্যার পিপল আর লাইক থিঙ্কিং যে আচ্ছা আপার হাউসে সে তার প্রপোর্শন, ভোটের প্রপোর্শনে সে 30 জনকে দিবে, সো 30 জনকে সে মানে তখন যাকে মন চায় তাকে দিবে। ইটস নট দ্যাট। আমরা কোন 30 জনকে দিব, যদি আমার পদ্ধতিতে বা আমাদের দেখানো রাস্তায় যদি নির্বাচন কমিশন এগোতো বা ইন্টারিম গভর্নমেন্ট যদি এটাকে গ্রহণ করতো, আমরা বলেছিলাম যে আমি কোন 30 জনকে দিব, বিএনপি কোন 30 জনকে দিবে, জামাত যদি প্রপোর্শনেটলি ভালো করে সে কোন 30 জনকে দিবে, এটাও মানুষের কাছে নির্দিষ্ট থাকবে। এটাও মানুষ জানবে যে আমার লোয়ার হাউসের ভোটের প্রতিফলনে আপার হাউসে যেটা যাবে সেটাও মানুষের কাছে ওই ধারণাটা আগে থেকে জানবে, আগে থেকে থাকবে। কাজেই ওই বিতর্কটাকেও আমরা এড়িয়েছি। কিন্তু কাজেই এটা লোয়ার হাউসের যখন জেনারেল ইলেকশন লোয়ার হাউসে আপনি যখন করবেন, আপনি আপনার এলাকায় কাকে ভোট দিয়ে জিতাচ্ছেন সেটার প্রতিফলন যখন আপার হাউসে পড়বে, আপনি জানবেন যে আপনি যেই রহিমউদ্দিনকে আমি প্রপোজ করেছি, সেই রহিমউদ্দিন আপনার যে চাহিদা, আপনার এলাকার যে চাহিদা, আপনার জনগণের যে চাহিদা, এই দেশের যে চাহিদা, সামগ্রিকভাবে গণতন্ত্রের যে চাহিদা, এই চাহিদা পূরণে সক্ষম ব্যক্তিকে আমি প্রপোজ করেছি কিনা। সো এটা একটা আইডিয়াল ওয়ে হইতে পারতো, বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে যে দেখেন যে বিতর্কটা এখন আলাল ভাইরা আমরা সবাই মিলে যে বিতর্কটা করছি, এই বিতর্ককে আমি নেগেটিভভাবে দেখি না। দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। আমি অসংখ্য জায়গায় এটা বলার চেষ্টা করেছি। দিস ইজ দি বিউটি, অ্যাবসোলিউট বিউটি অফ ডেমোক্রেসি। দেখেন খেয়াল করে, আমরা কিন্তু একটা সময় আমরা ভোটই হইতো না, আমরা আমাদেরকে আইসা বলতে হবে ভাই একটা ভোট দেন, একটা ভোট দেন। এখন আমরা যে ডিবেটটা করছি সেটা হচ্ছে ভোট কোন পদ্ধতিতে হবে,
ভোটের বিউটিফিকেশনটা, ভোটের জাস্টিফিকেশনটা, ভোটারের যে ভোট প্রদান করবেন ওই ভোটার সিকিউরিটিটা কতটা ইনশিওর হবে, এটা নিয়ে আমরা ডিবেট করছি, উইচ ইজ আ ভেরি গুড থিং। তাহলে আমার মতের সাথে, আমার দ্বিমতের সাথে যে আলোচনাগুলো, যেমন আলাল ভাই একটা ব্যাপার আমার কাছে, মানে আমরা যেটা ওনারা বারবার এই জিনিসটা বলার চেষ্টা করেন যে ইন্টারিম গভর্নমেন্টের লিমিটেশনসগুলো দেখানোর চেষ্টা করেন। দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো লিমিটেশনস নাই। দিস শুড বি কনফার্মড, এটা আমাদেরকে আমাদের জায়গা থেকে এটা কনফার্ম হইতে হবে। এই ইন্টারিম গভর্নমেন্টকে আপনার যত লিমিটেড করবেন, আজকে যতগুলো সমস্যা আমাদের চোখের সামনে আমরা দেখছি, এই সমস্যাগুলো আমরা চোখের সামনে দেখছি এই জন্য কারণ এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা খুব ছোট করে ফ্রেম করেছি। আপনি যত ছোট করে ইন্টারিম গভর্নমেন্টকে ফ্রেম করবেন তত লিমিটেড হবে ইন্টারিম গভর্নমেন্টের পাওয়ার এক্সারসাইজের জায়গাগুলো। কাজেই ইন্টারিম গভর্নমেন্ট চাইলে আদার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে মতামত ক্রমে তাদের সিদ্ধান্ত করার যথেষ্ট সক্ষমতা তাদের আছে। তারা এটা একটা বিষয় একটু জানতে চাই যে আমরা যে বিগত যে 3টা নির্বাচন সেটা নিয়ে আসলে বড় ধরনের সমালোচনা আছে, কিন্তু তখনও তো আমরা দেখেছি যে 14 নির্বাচন 153টা আসন শুধুমাত্র ভোট ছাড়া কিংবা কোনো প্রার্থী ছাড়াই সেটা এককভাবে আওয়ামী লীগ জিতেছে। তো সেই ধরনের বিষয় যে আগামীতে আসবে না প্রচলিত পদ্ধতিতে, সেটা কি মনে করেন? দেখেন, আমি মানে দেখেন, আমরা তো একদম নতুন একটা পলিটিক্যাল ইনিশিয়েটিভের পলিটিক্যাল পার্টি। আমি পার্সোনালি মানে আমাদের বুথ যখন থেকে হয়েছে আমরা খুব ক্লোজলি পলিটিক্সকে আমরা দেখেছি। আপনি যদি বলেন প্রত্যেকটা ইলেকশনকে, আমার বয়স তখন ছোট হতে পারে কিন্তু আমি খুব ক্লোজলি অবজার্ভ করেছি। আমার প্রত্যেকটা ইলেকশনের কথা খুব স্পষ্টভাবে মনে আছে, কখন কিভাবে কোন ডাইমেনশনে এখানে চুরি হয়েছে, কখন কিভাবে কোন ডাইমেনশনে এই ইলেকশনগুলোকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমার কাছে, আমি আসলে এতটা হতাশ না, মানে একেবারে ঠিক ওই 18, 14, 24-এর যে রেপ্লিকা এরকম কোনো কিছু আমরা দেখবো না, এটা দেখার সম্ভাবনা নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে পলিটিক্যাল ডিবেটটা এটা ইটস আ পার্ট অফ পলিটিক্স, এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা পর্যায়ে এসে আমরা সকল রাজনৈতিক দলই একটা জায়গায় এসে আমরা একমত হতে পারবো, এবং এটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, এবং পতিত যে ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্টের ষড়যন্ত্রকে আপনার রুখে দিতে হলেও আমাদেরকে একটা টেবিলে আসতে হবে, একটা জায়গায় আসতে হবে। এখন সেই জায়গাটাতে কাউকে কিছু বেশি স্যাক্রিফাইস করতে হবে, কাউকে অল্প কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই জায়গাটাতে আমার আশা হচ্ছে আমরা আসবো। কাজেই আমি মনে করি না যে একটা সময় যেভাবে আমরা দেখেছি, আপনি ইভেনচুয়ালি আপনি দেখেন আমরা স্থানীয় নির্বাচন, যেটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, যেটা বাংলাদেশের ফরম্যাটে সবচেয়ে পপুলার ফরম্যাট ছিল, কিন্তু লোকাল ইলেকশনে যে ধরনের আমেজ বিরাজ করতো এলাকা ভিত্তিক, সেই আমেজগুলোকেও তো আমরা নষ্ট হতে দেখেছি। আপনি শুধুমাত্র যে ন্যাশনাল ইলেকশনে যে প্রার্থীতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছে ব্যাপারটা এরকম না, আমরা তো এই লোকাল ইলেকশন সিস্টেমটাকে আমরা ধ্বংস হতে দেখেছি। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে গ্র্যাজুয়ালি আমরা এগোচ্ছি, ভালোর দিকে এগোচ্ছি, নতুন নতুন রাজনৈতিক উদাহরণ তৈরি করে আমরা এগোচ্ছি। ওই সংখ্যাটা নেই। আর আমি আমি আমার শ্রদ্ধেয় যিনি আছেন আমি তাকে একটু কারেক্ট করি, আলাল ভাইকে। তিনি দেখেন একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইভিএম জটিলতার কারণে নাকি হচ্ছে ক্যান্সেল হয়েছে। ইটস নট দ্যাট, ইটস নট ট্রু। মানে আলাল ভাইকে আমি হয়তো উনি ভুলে গেছেন, আমি স্মরণ করিয়ে দিই, ইভিএম শুধু জটিলতার কারণে এটা, ইটস নট দ্যাট। ইভিএম দিয়ে চুরি হতো, ইভিএম দিয়ে ভোট কারচুপি হতো। সারা জীবন আলাল ভাইয়ের এই কথাগুলো মিডিয়াতে বলেছেন। ইভিএম মানে আপনি যদি এটার সাথে এটাকে কানেক্ট করেন যে ইভিএম জটিলতার কারণে আমরা বাদ দিয়েছি, এখন পিআর জটিলতার কারণে আমাদেরকে বাদ দিতে হবে, এই 2-2-4-এর যে রাজনীতিটা, এই রাজনীতিটাকে আমরা পছন্দ করি না। আপনি সঠিককে সঠিক বলেন, ইভিএম এর যে পার্সপেক্টিভ ছিল, ইভিএম এর যে হিস্ট্রি ছিল, হিস্ট্রি ওয়াজ আলাল ভাইরা সব সময় ওই সময় খুব জোরালো কণ্ঠে ওনারা বলেছেন, যতগুলো পলিটিক্যাল অ্যানালিস্ট তখন কাজ করেছেন, যতগুলো পলিটিক্যাল দলগুলো, যখন রাজনৈতিক দলগুলো যারা এই ধরনের সিস্টেমের সাথে তাদেরকে সম্পৃক্ত করেন, তাদের দাবি ছিল যে এই ইভিএম পদ্ধতি দিয়ে চুরি হয় ভোট। সো ইভিএম এর বাদ হওয়ার পার্সপেক্টিভ ডিফারেন্ট, এবং এই বাদ হওয়ার পার্সপেক্টিভ পিয়ার বাদ হওয়ার পার্সপেক্টিভের সাথে সংযুক্ত করার কোনো সুযোগ নাই। অর্থাৎ দুইটা এক নয় বলে আপনি বলছেন। কাজে আমরা প্রচন্ড রকম আশাবাদী। আমার কাছে মনে হয়েছে যে এই পলিটিক্যাল ডিবেটগুলোর মাঝ দিয়েই একটা ভালো রাস্তা আমরা বের করে নিয়ে আসতে। আচ্ছা, আমরা আলোচনায় যাব, আপনারা দুজনই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা ভোটের ট্রেনে নেব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড।
বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমরা আলোচনা করছি যে প্রচলিত পদ্ধতির নির্বাচন সেটা নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ এবং সরাসরি যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিরতির পর আবারও দুজনকেই স্বাগত। আমরা আপনাদের কাছে আলোচনায় যাব, তবে একটু দেখে আসতে চাই যে প্রান্তিক মানুষ এই যে প্রচলিত ভোট নিয়ে কি ভাবছে। নীলফামারী থেকে জানাবেন সহকর্মী আমিরুল বাপ্পি। সামনেই আসছে নির্বাচন। অনেক দিন পর বাংলাদেশের মানুষের মাঝে নির্বাচন নিয়ে একটা অন্যরকম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে নাকি নতুন কোনো পদ্ধতির সূচনা হবে তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। আমি আমিরুল বাপ্পি ভোটের ট্রেনে আজকে জানার চেষ্টা করব এই নির্বাচন পদ্ধতি নিয়ে কি ভাবছে নীলফামারীর মানুষ। আমরা ভোটটা যেন শান্তি শৃঙ্খলাভাবে দিতে পারি, এটি আমাদের আশা এবং প্রত্যাশা। পিআর পদ্ধতিটা আমরা বুঝতে পারি না, সেহেতু এটা আমার মতে এটা না হয় ভালো। আমরা আগে বুঝি, তারপরে এটা যেন পিআর পদ্ধতিটা হয়। আমার মনে হয় যে পিআর সিস্টেমটাই ভালো হবে, পিআর পদ্ধতি। এবং আমার বিশেষ করে কামনা হচ্ছে যেন সবাই ভোট দিতে আসে। এর পরিবর্তন করতে গেলে মানুষকে আগে বুঝাইতে হবে, দেখাইতে হবে, শিখাইতে হবে, এরপরে পরিবর্তন করা ঠিক আছে। সুস্থ ভোট হবে, আমরা ভোট দিতে যাব, কথা তো এটাই। এখন কথা সুস্থ হবে না, ভোট আমাদের দিতে যাব না। পিআর পদ্ধতিটা আসলে সবার বোধগম্য না, তাই এটাকে যদি সচেতনভাবে সবার কাছে যদি ভালো করে উপস্থাপন করা যায় যে এইটা হইলে সুবিধা হয়, তাইলে আমার মনে হয় যে এটাও যদি হয় তাও ভালো হয়। আমরা ভোট সুস্থ চাই, কেরাঙ্কা চাই না, যাতে আমরা সুস্থভাবে ভোট দিয়ে আসতে পারি। কি এভিএম যেমন আসলো, এটাও যদি এরকম হয় তাতে সমস্যা হতে পারে। কাজে আমরা পূর্বে যেরকম দিয়ে আসছি ব্যালট পেপারে, ওইভাবে আমরা ভোট হলে সবচেয়ে ভালো। কোনো দলের চাপে নয়, কোনো রাজনৈতিক দল আমাকে ভোট দিতে হবে এই রকম চাপ যেন না থাকে আর কি, এইভাবে ভোট হবে। পিআর সম্পর্কে আমার অতটা ধারণা নাই, যেটা এখন আমি শুনতেছি আর কি, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমি শুনতেছি। নির্বাচন যে পদ্ধতিতেই হোক না কেন, নীলফামারীর মানুষের মনের আশা তারা যেন সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, আর তাদের প্রতিনিধি যেই হোক না কেন তারা কাজ করবে এলাকার উন্নয়নের জন্য। ভোট পদ্ধতি নিয়ে মানুষের এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পেলাম। আমরা এবার দেখে আসতে চাই যে প্রচলিত ভোট পদ্ধতির কি সুবিধা অসুবিধা আছে। যেই সুবিধা অসুবিধাগুলো দেখা যাচ্ছে, যে সুবিধা হচ্ছে যে ভোটার সরাসরি প্রার্থী নির্বাচন করতে পারেন এবং প্রার্থী সম্পর্কে ভোটারের একটি স্বচ্ছ ধারণা থাকে এবং ভোটার তার পছন্দের প্রতিফলন কিন্তু ঘটাতে পারেন এবং ভোটারদের প্রতি প্রার্থীর জবাবদিহিতাও থাকে। এবং এখানে কিছু বেশ অসুবিধাও দেখা যাচ্ছে, যে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না, অন্য সব দল বেশি শতাংশ ভোট পেলেও কাজে আসে না সেসব ভোট, এবং কম শতাংশ ভোট পেয়েও সংসদে একচ্ছত্র আধিপত্য কিন্তু দেখা যায় এবং অধিক শতাংশ ভোটারের মতামতের প্রতিফলন যেখানে ঘটে না। প্রচলিত নির্বাচন ব্যবস্থার যে সুবিধা অসুবিধা সেটা কিন্তু দেখে আসলাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির, আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যিনি তাহসিন রিয়াজ যুগ্ম সদস্য সচিব, এবং যুক্ত আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির যিনি নেতা। দুজনকে আবারও স্বাগত জানাই। আমরা একটু কথা বলতে চাই যে আমরা তো দেখলাম আসলে প্রান্তিক যেই ভোটার তারা আসলে বলছেন যে কোন পদ্ধতিটা ভালো কিংবা কি আসলে পদ্ধতি চান, এবং সুবিধা অসুবিধা দুইটাই দেখলাম। আলাল ভাইয়ের কাছে আমরা শুরুতে একটু যেতে চাই যে একটা বিষয় আসলে বারবার বলা হচ্ছে যে ছোট ছোট দল আছে তাদেরও তো একটা ভোট আছে, এবং বিগত যে নির্বাচন সেখানে দেখা যাচ্ছে যে 30 থেকে 40% যারা ভোট পাচ্ছেন তারাই আসলে সরকার গঠন করছেন, কিংবা বাকি যে 60% ভোট সেগুলো আসলে তেমন কাস্ট হচ্ছে না, কিংবা সেই প্রতিনিধিত্বরা তারা সংসদে যেতে পারছে না। এই যে একটা বিষয় দেখা যাচ্ছে, সেই বিষয়টা আসলে কি মনে করেন আপনি? সাধারণ জনগণের কাছে কতটা বেশি আরো শক্ত করে আমরা পৌঁছে দিতে পারলাম। কারণ একটা জিনিস আমাদের মনে রাখা দরকার সবার, রাষ্ট্র এবং সরকার এই দুটোর মধ্যে কিন্তু রাষ্ট্র হচ্ছে একটা স্থায়ী সত্তা, সরকার হচ্ছে একটা সাময়িক সত্তা, আসবে যাবে, অন্য কেউ আবার আসবে সেও যাবে, কিন্তু রাষ্ট্রটা যাবে না, রাষ্ট্রটা চিরন্তন একটা অস্তিত্ব।
এই জন্য রাষ্ট্র এবং সরকারকে আলাদা করা প্রয়োজন। প্রথম আমাদের নিজেদের, তারপরে জনগণের কাছে যাওয়া। এক, দুই হচ্ছে যখন শুধু সরকারের চিন্তাটা আসে তখনই নির্বাচনের ব্যাপারে আমি কি বলেছি, আমার দল কি বলেছে, এটাকে একটু গুরুত্ব কমাতে হবে। অন্যরা কি বলেছেন সেটাকেও একটু গুরুত্ব দিতে হবে। এই দুটো মিশ্রণ করে পড়ে গণতন্ত্রের সৌন্দর্যটা বৃদ্ধির জন্য আরো যা যা করা প্রয়োজন। এই ডাকসু নির্বাচন হচ্ছে 9 তারিখে, 9 সেপ্টেম্বর, এখন পর্যন্ত যেটা সর্বশেষ আদালতের নির্দেশনা অনুযায়ী। এই ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স তো ছিনতাই হয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশে। বহু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল। পরবর্তীতে তো আর সেই ধরনের ঘটনা ঘটেনি। অর্থাৎ সংশোধনের সুযোগটা কিন্তু পাওয়া যায়, নতুন কিছু করার সুযোগটা পাওয়া যায়, কিন্তু সেটা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে করলে পরে এটা ভালো হয়। এটা ছিল আমার বক্তব্য। আর আমি বলেছি ইভিএম জটিল, জটিল বলতে চোরও বোঝায়, জটিল বলতে ভালোও বোঝায়, জটিল বলতে আবার প্যাঁচ লাগানোও বোঝায়। এই জন্য জটিল শব্দটার উৎপত্তি হয়েছে। তার অর্থ এই না যে কারা চুরি করেছে, কি করেছে, এই প্রসঙ্গটা অত নগ্নভাবে আবার বলতে হবে। আর আমরা আগে কি বলেছি, এখন কি বলছি, যদি আমাদের ভুল থেকে থাকে আমরা সেটা আমাদের কিন্তু সে ভুলের মাসুল দিতে হবে। আমরা দাবি করতে পারি দিয়ে জন্য আমাদের সবারই কম দেওয়া উচিত। তাহলে ঐক্যমত্য কমিশনের বৈঠকে বারবার কেন যোগ দিচ্ছি আমরা? কেন আমরা প্রধান উপদেষ্টা সাহেবের পরামর্শক্রমে রাস্তার সমাবেশটা বাতিল করে দিলাম? আমাদের জন্মদিনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ, ওনার কথা আমরা বাতিল করে আমরা অন্য জায়গায় চলে গেলাম, জনভোগান্তি না হয় এই জন্যে। এবং এখানে একটা জিনিস খুবই প্রাসঙ্গিক আমি মনে করি, ইন্টারিয়াম বলতে এই সরকারকে ছোট করা বা লিমিট করা কোনো প্রশ্নই ওঠে না। এই সরকারকে সবাই সমর্থন করছে, আমরা সবাই, প্রত্যেক স্টেক হোল্ডার সমর্থন করছে। কিন্তু আমরা বলছি যে তারা কি আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন? হঠাৎ করে ডাকেন এক একটা জাতীয় পর্যায়ের ঘটনার পরে, তারপরে পরামর্শ চান। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে এখন। অথচ আপনি দেখেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নন্দিতদের মধ্যে একজন প্রেসিডেন্ট, উনি ইউএস সিক্রেট সার্ভিস এই বিলটায় স্বাক্ষর করেছিলেন যে ইউএস সিক্রেট সার্ভিসের দায়িত্ব হচ্ছে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা। এই বিলটা স্বাক্ষর করে যখন তিনি অন্য একটি কর্মসূচিতে গেলেন, 1 ঘন্টা পরে সেইখানেই তিনি আততায়ীর গুলিতে নিহত হলেন। অথচ বিলটায় স্বাক্ষর করে গিয়েছিলেন উনি। সুতরাং কি দিতে পারলাম, এর মধ্যে যে একটা সান্ত্বনা আছে, একটা তৃপ্তি আছে, সেটা কিন্তু তর্কের মধ্যে নাই। বা সেইটাকে আমার মত বলেই চাপিয়ে দিতে হবে এরকম একটা মনোবৃত্তি বিএনপির অন্তত নাই। আমরা শুধু নোট অফ ডিসেন্ট দিয়েছি এবং বলেছি যে সব কিছুই পরীক্ষামূলক হতে পারে, সেটা পর্যায়ক্রমে হওয়া ভালো। সেক্ষেত্রে আলাল ভাই, আপনারা এই যে আগামীর যে নির্বাচন, স্থানীয় সরকারের কথা আমার জি বলেন স্থানীয় বলেছেন, আমার স্নেহের নেতা বলেছেন, স্থানীয় সরকারটা আপনি দেখেন, আগে তো সংবিধান ওখানে পরিবর্তন করতে হবে। ওখানে ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা আছে স্থানীয় শাসন। তাহলে সরকারটা কোথায়? তারা স্থানীয় শাসন করবে, ডিসি ইউনো মিলে মানুষকে শাসন করবে। এই আর্টিকেল 59 এটা পরিবর্তন করতে হবে, আর্টিকেল 60 এটা পরিবর্তন করতে হবে। এগুলো বেশি জরুরি আমি মনে করি। আর মানুষের কাছে দায়বদ্ধ থাকার মধ্যেই তো রাজনীতির একটা তৃপ্তি, সেই জায়গাটাই বোঝাতে চাচ্ছিলাম আমরা। আচ্ছা, একটা বিষয় আসলে জানতে চাই, যে বলছিলাম যে দলগুলোর যে মোট ভোট, অর্থাৎ 40% ভোট পেয়ে একটি দল আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে, তাহলে বাকি 60%-এর যে ভোটটা, সেটা তো আসলে আমরা কাউন্ট করতে পারছি না। সেটা কি আসলে কাউন্ট করা উচিত নয়? নির্বাচন কমিশন কিন্তু এখন স্বাধীন, দেখেছেন আপনি। নির্বাচন কমিশন স্বাধীন এবং নির্বাচন কমিশন বলেছে যে জোটবদ্ধ নির্বাচন করতে হলেও প্রত্যেকের দলীয় প্রতীক দিতে হবে। আপনি এই জায়গাটার একটা উত্তর দেন তো আমাকে, এইখানে সমীকরণটা কি হবে? সব জিনিসই তো পরীক্ষামূলক, সব জিনিস তাৎক্ষণিক প্রক্রিয়া জানতে চাইলে তো সেইটা সুবিচার করা হবে না।
আমরা একটু তাহসিন রিয়াজের কাছে জানতে চাই, যেমন আলাল ভাই বলছিলেন যে আসলে সব কিছুই আসলে পরীক্ষামূলক এবং হয়তো নির্বাচন কমিশনও অনেকটা স্বাধীন। সেক্ষেত্রে একটা বিষয়, যেমন আপনারা বলছেন যে পিআর পদ্ধতির কথা, যেখানে বরাবরই প্রশ্ন উঠছে যে প্রার্থীর আসলে জবাবদিহিতা কিন্তু পিআর পদ্ধতিতে থাকছে না। কারণ আমি আসলে কাকে ভোট দিলাম, কে প্রার্থী হলো কিংবা কে নির্বাচিত হলো, এর মানে আমি কাউকে আসলে ধরতে পারছি না। তো বিষয়টা কি আসলে খুব বেশি ভালো? না না, মানে দেখেন, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা চিন্তার জটিলতা। মানে আপনি কিভাবে ধরতে পারছেন না, মানে আমি মানে আপনি দেখেন আপনার কাছে কোনো এক্সপ্লেনেশন নাই। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আসলে কিভাবে আপনি ধরতে পারছেন না, মানে এটা কি এমন কিছু যেটা আমি তো প্রার্থীকে মানে কাকে ভোট দিলাম কিংবা সে তো আমার আসলে এলাকার এমপি হচ্ছে কিনা তার কাছে জবাবদিহিতা চাওয়া, সেটা তো আসলে থাকছে না। আপনি তো দেখেন, আপনি যখন একটা গ্রুপ অফ পিপল, মানে আমরা ব্যাপারটাকে এমনভাবে থিঙ্ক করছি যেটা একটা ইনভিজিবল কিছু, যেটা কিনা আমার সামনে নাই। তো ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন পিআর প্রসেসে আপনি যখন পুরো ইলেকশন প্রসেসটাকে এনরোল করাচ্ছেন, আচ্ছা এনরোল করানোর পর ধরে নেই ফর এক্সাম্পল আপনার এখান থেকে 200 জন সংসদ সদস্য বেরিয়েছে, প্রপোর্শনালি 200 জন সংসদ সদস্য। ভাই এরা গিয়ে বসবে কোথায়? তো সংসদে বসবে। এরা গিয়ে মানে এরা মানুষের কাছ থেকে শুনবে কি? মানুষের কথা, মানুষের ডিমান্ডই তো শুনবে। এদেরকে জবাবদিহিতা আনার জন্য আপনি তো এই পার্লামেন্ট বানিয়েছেন কেন? মানে ব্যাপারটা তো এরকম না যে এই 200 জন আপনি ইলেক্টেড করে দিলেন, এরা গিয়ে এখন যে যার মতন করে ঘুরতেছে রাস্তাঘাটে। সে যখন আন্ডার দি পার্লামেন্ট, আন্ডার দি কনস্টিটিউশন সে যখন শপথ গ্রহণ করছে, সে তো আপনার সংবিধানের কাছে দায়বদ্ধ হয়ে যাচ্ছে। সংবিধানের কাছে, সংবিধানটা কি? সংবিধানটা তো আপনার আমার অভিপ্রায়ের একটা দলিল। কাজেই যখন সে সংবিধানের সাথে দায়বদ্ধ হচ্ছে শপথ গ্রহণ করার মধ্যে দিয়ে, তার মানে সে আপনার আমার প্রত্যেকটা মানুষের কাছে দায়বদ্ধ হয়ে যাচ্ছে। কাজেই এটাকে এত জটিল করে ভাবার কিছু নেই। এখন আমি আমাদের যে পদ্ধতিগত যে বিষয়, আমি আমাদের পদ্ধতিগত বিষয় নিয়ে বলেছি যে হ্যাঁ, আমরা পিআরটা এখন পর্যন্ত, আপনি কিছুক্ষণ আগে আমরা শুনেছি মিক্স প্রতিক্রিয়া তো আছে পিআর নিয়ে। যেমন সাধারণ মানুষ, অনেক লোকালের মানুষ যারা আছেন, একদম গ্রাম পর্যায়ে যে মানুষ যারা আছেন, হ্যাঁ তাদের জন্য এই বিষয়টা জটিল। there is no debate, there is no confusion. এখন দিস ইজ দ্য রিজন যেই পয়েন্টে এসে এনসিপি বলেছে যে তাহলে আমরা একটা মিক্স পদ্ধতিতে যাই। আমরা লোয়ার হাউসকে আমরা জেনারেল ইলেকশনের যে একটা ট্রেডিশনাল প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে এনরোল করি এবং আপার হাউসে আমরা পিআর করি। আমরা তো একটা মিক্স প্রসেস। এখন সমস্যাটা কোথায় দেখেন, সমস্যাটা হচ্ছে এটাতেও কিন্তু বিএনপির ডিসএগ্রিমেন্ট আছে। এটাতেও বিএনপি বলেছে যে না, আমরা আসলে কোনো ধরনের মানে ট্রাই অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাইতে চাই না। এখন হ্যাঁ, এটা একটা বিএনপির একটা মতামত হতে পারে, নিজস্ব জায়গা থেকে, নিজস্ব চিন্তা থেকে এই মতামত তারা দিতেই পারেন। এটা রাজনৈতিক সৌন্দর্য, এটাই ডিবেটের প্রসেস, এটাই ডেমোক্রেসির সিস্টেম। এখন আমাকে দেখতে হবে আমি যে আর্গুমেন্টটা এখানে প্লেস করছি। দেখেন, আপনি যদি এটাকে এভাবে করে চিন্তা করেন যে নতুন বিষয়, এটা তো মানুষ গ্র্যাব করতে পারবে না, তাহলে প্রত্যেকটা বিষয় তো নতুন। তো পরিবর্তন আসবে কি করে আমাকে বলেন? পরিবর্তনের জন্য এটার একটা প্রসেস হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। এবং সত্যিকার অর্থে যদি আমরা এই প্রসেসটাকে সকল রাজনৈতিক মতামতের, মানে দলের মতামতের ভিত্তিতে আমরা যদি এটা গ্রহণ করি, তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব হবে, এটা সকল পলিটিক্যাল পার্টিরও দায়িত্ব হবে যে তারা সাধারণ মানুষকে অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে এই যে প্রসেস, এই প্রসেসটাকে তারা মানে তাদেরকে শেখাবেন বা তাদেরকে বুঝিয়ে নিয়ে আসবেন। তো আমরা দেখেন, আমরা এখন আমরা যেই এরাতে বসবাস করছি, টেকনোলজি, সোশ্যাল মিডিয়া মানুষের হাতে যেভাবে করে এখন মানে খবরগুলো যেভাবে করে মানুষের ফোনবন্দি হয়েছে, এখন আমাদের কাছে মনে হয় না যে এটা অনেক জটিল একটা প্রক্রিয়া। সরকার যদি চায়, সত্যিকার অর্থে পলিটিক্যাল পার্টিগুলো যদি চায়, তারা যদি, যেমন আলাল ভাই যেটা বলেছেন, তারা একটা নোট অফ ডিসেন্ট তারা সেখানে দিয়েছেন, তারা শক্ত বিরোধিতা করতে পারতেন, সেটা তারা করেন নাই। তো তারা তো তাদের উদারতার জায়গা রেখেছেন। এখন আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা আলোচনার বিষয়, এটা আরেকটু সময়ের বিষয়। একটা বিষয় একটু জানতে চাই যে যদি আপনারা তো আসলে একটা দাবি জানিয়েছেন বিএনপির তরফ থেকে, বলা হচ্ছে আগামী নির্বাচন যদি আসলে যে প্রচলিত যে ধারাটা আমরা দেখেছি সেটাতেই যদি হয়, তাহলে কি আপনারা নির্বাচনে যাচ্ছেন? না দেখেন, এই যে ইয়েস নো বলার মতন তো জায়গায় এখন আমরা যাই নাই। আচ্ছা, মানে স্টিল মানে এটা এখনো লম্বা সময়ের ব্যাপার। কিন্তু কাজেই আপনি যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি ইলেকশনে যাবেন কি যাবেন না, এইটার উত্তর ইয়েস নোতে আমি না, এটা কেউই দিতে পারবে না। এটা মানে নোবডি ক্যান অ্যান্সার। কাজে এটা যে আপনি জামাত ইসলামী ওই অ্যান্সার দিচ্ছে না তো, বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি এই অ্যান্সারটা কিন্তু ইয়েস নোতে দিচ্ছে না, এটা বিএনপিও দিচ্ছে না, দিবে না। কেন জানেন? কারণ আমরা এটা বারবারই যেটা বলেছি, এটা এখন একটা প্রক্রিয়ার অংশ। কিন্তু
এটা একটা আলোচনার অংশ এখনো। কাজেই আমরা যদি অ্যাডামেন্ট হয়ে যাই, আমরা যদি শক্ত হয়ে যাই, শক্ত হওয়ার পজিশন কি এখন আছে? একটা সময় আমরা দেখেছি যখন আমরা যখন দেখেছি কনফার্ম ভোট চুরি, আমরা যখন দেখেছি কনফার্ম ভোট ডাকাতি, আমরা যখন দেখেছি রাত্রির ইলেকশন, আমরা যখন দেখেছি ডামি ইলেকশন, তখন বিএনপি একটা জায়গা থেকে তাদের পলিটিক্যাল পজিশন থেকে হয়তো বলেছে আমরা ইলেকশনে যাব না। দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্ট সিনারিও। তখন আমার দেশে গণতন্ত্র ছিল না, তখন আমার দেশে সাংবিধানিক কোনো চর্চা ছিল না, আমার দেশে তখন রাষ্ট্রীয় বাহিনীগুলো একটা দলীয় বাহিনী হিসেবে তারা পারফর্ম করছিল। কাজে আজকের বাংলাদেশ কি সেই জায়গাটাতে আছে? আমরা তো মনে করছি না যে কোনো জায়গায় রিজিড হয়ে যাওয়ার কোনো সুযোগ এখনো তৈরি হয়েছে বা সামনের দিনে হবে। কাজে আমার কাছে মনে হচ্ছে যে ওপেন টেবিল, এখনো বিশাল সময় আমাদের সামনে রয়েছে, এখনো সিদ্ধান্তের সময়টা আসেনি। তাহসিন, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং মোয়াজ্জেম হোসেন আলাল, অসংখ্য ধন্যবাদ ভোটের ট্রেনে সময় দেওয়ার জন্য। আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা এবার আগামী নির্বাচনকে সামনে রেখে পুলিশের এএসআই পদে 4000 নিয়োগ দিচ্ছে সরকার। এছাড়াও রাজনীতির মাঠে কি আছে সেসব বিষয় নিয়ে দেখে আসতে চাই। তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। আমরা প্রিজাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিজাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না, জি না, প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। বাংলাদেশে যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে, সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন। আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন মানুষ আসলে কীভাবে চায় এবং সেটা নিয়ে তাদের ভাবনা কেমন, আমরা সেটাই সরাসরি জেনে আসতে চাই। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, আসলে জানতে চাই যে আপনার পাশে ভোটারদের আমরা দেখতে পাচ্ছি, ভোটাররা আসলে আগামীর যে নির্বাচন সেটা নিয়ে কি ভাবছে? সাকিব, আসলে দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের, জনমনে কিন্তু নির্বাচন সম্পর্কে আকাঙ্ক্ষা, নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন এবং একই সাথে কিন্তু এটা নিয়ে নানা বিশ্লেষণ নিজেদের মতো করে কিন্তু তারা করছে। এবং এই বিশ্লেষণগুলো আমরা সচরাচর দেখতে পাই চায়ের আড্ডাতে, যখন সকলে এক জায়গায় বসে থাকে তখন। আজকে আমরা যেখানে আছি সেটি হচ্ছে রাজশাহী সংসদীয় আসন 2 সদরে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে প্রায় 3,53,000 ভোটার, যার মধ্যে কিন্তু নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, 1,81,000-এর বেশি, এবং পুরুষ ভোটার 1,71,000-এর খানিকটা বেশি। যদিও সেটির হালনাগাদ হচ্ছে, এটি হালনাগাদ হলে হয়তো আমরা আরও স্পষ্টভাবে সেটিকে বলতে পারবো। যেটি দেখা গেছে যে এই সংসদীয় আসনে এখন পর্যন্ত 1972 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এই সংসদীয় আসনে আওয়ামী লীগ জিতেছে 2 বার এবং জাতীয় পার্টি জিতেছে 2 বার। এছাড়া সর্বোচ্চভাবে জিতেছে বিএনপি, এবং পরবর্তীতে জোটবদ্ধ সরকারে কিন্তু ওয়ার্কার্স পার্টি পরপর 2008 থেকে পরপর 3 বার কিন্তু সংসদীয় আসনে এখানে ছিল। এবং সর্বশেষ কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, যিনি আসলে এখানকার সাধারণ সম্পাদক ছিলেন মহানগর আওয়ামী লীগের, তিনি ছিলেন আসলে এখানকার সাংসদ। এবং এই পরে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে ভোট নিয়ে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে, নানা ধরনের প্রশ্ন বেড়েছে। আমরা আসলে আছি সাকিব যে আসলে এই যে চায়ের আড্ডা, মূলত আসলে এইটি হয়তো স্থানীয় সংসদ বললে আসলে ভুল হবে না, কেননা তাদের মনে কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে। আমরা একটু জানতে চাইবো যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আসলে তাদের আকাঙ্ক্ষা কি, এবং আসলে আগামী নির্বাচনটাকে কেমন ভাবে দেখতে চান আপনারা? আসলে নির্বাচনটা আমরা চাচ্ছি, আমরা বলতে না, যে জনগণ বলতে, আমি বলতে যেমন চাচ্ছি যে নির্বাচনটা তাড়াতাড়ি হওয়ার দরকার এবং গণতন্ত্রটা ফিরিয়ে আসার দরকার। আর নির্বাচন যদি আপনার না হয় তাহলে তো আমরা ভেঙে পড়ব এবং আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা চিহ্নিত হতে পারবো না। তবে নির্বাচনটা আসলে
খুবই দরকার, নির্বাচনটা জরুরি। একটি আসলে নাজবুল একটা স্থিতিশীল একটা অবস্থা আসলে চাচ্ছে প্রত্যেকেই। এখানে কিছুক্ষণ আগেও আমরা কথা বলছিলাম এই ভোটারদের সাথে। একটু আপনার প্রত্যাশার জায়গাটা বলবেন কিনা আগামী নির্বাচন ঘিরে, যে বিগত সময় নির্বাচনের সাথে আগামী নির্বাচন আসলে কেমন হবে, কি প্রত্যাশা রাখেন? আমরা চাচ্ছি, আমরা সাধারণ মানুষ জনগণ চাচ্ছি যে নির্বাচনটা জানে বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেভাবে সুষ্ঠু নিরপেক্ষ হাসি খুশি আনন্দ ঢাক ঢোল বাজিয়ে আমরা যেভাবে ভোটটা হয়েছে ওইভাবে যেন আমরা ভোটটা চাচ্ছি, এবং খুব দ্রুত না। যে দেশে সরকার থাকে না ওই দেশের কোনো মেরুদণ্ড থাকে না, এই জন্য আমরা খুব দ্রুত চাচ্ছি যে ইলেকশনটা তাড়াতাড়ি দেয় যেন আমরা ডক্টর ইউনূস সাহেবকে, এটা আমাদের তাদের কাছে প্রত্যাশা। নাজবুল, আসলে জনমনের যে প্রত্যাশা আসলে দ্রুত আসলে নির্বাচন হোক, একটি সরকার আসলে এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করুক। আমরা একটু জানতে চাই যে আসলে প্রচলিত যে সংসদীয় ব্যবস্থা এবং এর মধ্যে যে আলোচনা হচ্ছে পরবর্তী সংসদীয় ব্যবস্থা, এইগুলো নিয়ে আসলে সাধারণ মানুষ আসলে কি প্রত্যাশা করে একটু আমাদেরকে বলবেন। যে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা বা সংসদীয় ব্যবস্থা, সেটা নিয়ে আসলে আপনাদের কোনো ধরনের অভিযোগ বা ধারণা বা আসলে এটার পরিবর্তন বা এখন যে পিআর নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা? জি, অবশ্যই আছে। আসলে বাংলাদেশে চলমান যে পরিস্থিতি, তাতে করে হচ্ছে কি আমাদের গণতন্ত্রের পথে বাংলাদেশ যদি না আমরা এগোতে পারি, সেই ক্ষেত্রে আসলে কোনো কিছু করে লাভ হবে না। যেই কারণে আমাদেরকে প্রথমেই যে নির্বাচন ব্যবস্থা, যেটা আমাদের নির্বাচনটা খুবই জরুরি, এবং অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক প্রেক্ষাপট বলেন, আর সারা বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে করে একটা নির্বাচিত সরকার অবশ্যই দরকার। বর্তমানে যে আমাদের নির্বাচন পদ্ধতি রয়েছে, আসলে এই নির্বাচন পদ্ধতি ঠিক আছে, কিছু সংস্কার আসলে প্রয়োজন, যেখানে সাধারণ মানুষ অবাধ নিরপেক্ষভাবে একটি ভালো ক্যান্ডিডেট, ভালো প্রার্থীকে আমরা ভোট দিতে যেতে পারবো, যেখানে উৎসব মুখর পরিবেশ থাকবে, যেখানে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। যেন আমরা যেমন আমরা মুসলিম কান্ট্রি, আমাদের এখানে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আমরা উদযাপন করি, নির্বাচনের দিনেও আমরা জাস্ট এইরকমভাবে উদযাপনের একটা পরিবেশে সকলে আমরা ভাই ভাই, এবং অযোগ্য অথর্ব যে বিগত সরকার, যে স্বৈরাচার সরকার আমাদের দেশকে যে কতদিন পিছিয়ে দিয়েছে, এই রাতের ভোট করে জোর করে জনগণকে নির্বাচনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আসলে নাজবুল সাকিব, আসলে আমরা যেটি আসলে দেখছিলাম এখানে যারা সাধারণ ভোটাররা আছেন, তারা কিন্তু আসলে যেটি চায় যে খুব দ্রুত একটি নির্বাচন এবং এই নির্বাচন ব্যবস্থার সংস্কার হোক, এবং একই সাথে আসলে বিগত সময়ে যেভাবে আসলে নির্বাচন অনেকে ভোট দিতে পারেননি বলে তারা দাবি করছেন, সেই পরিবেশটি সুষ্ঠু হোক। এবং আপনি জানেন যে এই দেশে আসলে নির্বাচন ব্যবস্থা বা এই নির্বাচন দিনটি আসলে একটি উৎসবের মতো দিন, সেটি আসলে উৎসাহ, উদ্দীপনা এবং স্বচ্ছভাবে আসলে এটি বাস্তবায়ন হোক, সেটির প্রত্যাশা আসলে রাজশাহীর মানুষেরা করছেন, এবং এই যে সংসদীয় আসন 2 সদর, সেখানকার মানুষের প্রত্যাশা। তো সাকিব, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিব, দেখছিলাম কিন্তু মানুষ আসলে এক প্রকার নির্বাচন কিংবা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে কথা বলছিলাম যে প্রচলিত ধারার যে নির্বাচন, সেটার আসলে সুবিধা অসুবিধা কি। সেখানে আমাদের সঙ্গে যারা অতিথি হিসেবে যুক্ত ছিলেন, তারা কিন্তু বলছিলেন যে প্রচলিত ধারা বলতে বিগত সময় যে 3টি নির্বাচন, সেটা আসলে ধরাই যায় না, তবে এর আগে যেই সুষ্ঠু নির্বাচনগুলো হয়েছে সেটাকে ধরা যায়। আবার তাহসিন রিয়াজ বলছিলেন যে আগামীর যে নির্বাচন, সেখানে কিন্তু পিআর পদ্ধতি যদি চালু করা যায়, সেক্ষেত্রে ছোট ছোট দল থেকে শুরু করে সব দলের যে প্রতিনিধিরা, তারা কিন্তু হয়তো সংসদে যেতে পারবে। এর মাধ্যমে যে গণতান্ত্রিক চর্চা, সেটা হয়তো আগামী দিন আরও বেগবান হবে বলে তিনি মনে করছেন। আজকের মতো ভোটের ট্রেনে আমরা শেষ করতে চাই। আগামীকাল নতুন কোনো বিষয়ে আমরা আলোচনা করব। শুভরাত্রি।